দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। কেমন আছেন? জি, ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: নিরাপত্তা অস্ত্রের লাইসেন্সে আবেদন 15 রাজনীতিবিদের, ক্ষমতাকে প্রশ্ন করে যাবে গণমাধ্যম, বিএনপির মতবিনিময় সভা। দৈনিক যুগান্তর: আদানির বিদ্যুৎ কিনে ঠকছে বাংলাদেশ, তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ, সামলাতে হবে অনেক পরিস্থিতি। দৈনিক সমকাল: নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বৈধ অস্ত্র নিয়েও শঙ্কা, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা চান সাংবাদিকেরা, আশ্বস্ত করল বিএনপি, হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ঢাকা ও দিল্লি পাল্টাপাল্টি। কালের কণ্ঠের শিরোনাম: ব্যাংকে খুনির 127 কোটি লেনদেন, কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তারেক রহমান বলেছেন। দৈনিক ইত্তেফাক: ঘোষণা দিয়ে নাশকতা, আগেই কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, শ্রদ্ধা ও ভালোবাসা, একে খন্দকারকে বিদায়। বাংলাদেশ প্রতিদিন: পরিবর্তন হচ্ছে প্রার্থী, অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে, এবারও করবে, তারেক রহমান বলেছেন। মানবজমিনের শিরোনাম: দুধকে হুমকি, অস্বীকার দিল্লির, বিষিয়ে উঠছে সম্পর্ক, 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক, আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের কড়া বার্তা ইসির। খবরের কাগজ: ঢাকা দিল্লি সম্পর্ক চরম সংকটে। আমার দেশের শিরোনাম: শ্রদ্ধা ভালোবাসায় বিদায় একে খন্দকারকে। কালবেলার শিরোনাম: 25 ডিসেম্বর ঘিরে নিরাপত্তা বলয়। দৈনিক করতোয়া: নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী। দিনকাল: বিএনপি ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলবে, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। দৈনিক ইনকিলাব: উস্কানিতে বিএনপিকে ধৈর্যের পরামর্শ। বাংলাবাজার পত্রিকা: নতুন বাংলাদেশ গড়তে মিডিয়ায় সুষ্ঠু পরিবেশ জরুরি। রূপালী বাংলাদেশ: প্রার্থী থেকে ভোটার সবার মনে আতঙ্ক, ব্যক্তিগত নয়, নেপথ্যে রাজনৈতিক কারণে ওসমান হাদি হত্যাকাণ্ড। আলোকিত বাংলাদেশ: আসন বন্টনের হিসাব শেষ, চূড়ান্ত তালিকা আজকাল। দেশ রূপান্তর: চাপ তৈরিতে যত ঘটনা দিল্লিতে, 60% কেন্দ্রে বড় ঝুঁকি। আপনি শিরোনাম শুনলেন। অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন সময়কালীন কেমন হবে পরিবেশ, সব কিছু মিলিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। যেমন ধরেন, সমকাল শিরোনাম করেছে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বৈধ অস্ত্র নিয়ে শঙ্কা। প্রথম আলোর শিরোনাম: নিরাপত্তা অস্ত্রের লাইসেন্সে আবেদন করেছেন 15 রাজনীতিবিদ। কেমন মনে হচ্ছে আপনার? প্রথম কথা হচ্ছে, নিরাপত্তা তো একটা মৌলিক বিষয়। এই নিরাপত্তা আপনার দরকার, আমার দরকার, রাজনীতিবিদের দরকার, সরকার প্রধানের দরকার, গার্মেন্টস শ্রমিকের দরকার, শিশুর দরকার, নারীর দরকার, সবারই নিরাপত্তা দরকার। এখনকার যে প্রেক্ষাপটে ওসমান হাদি মারা যাওয়ার পর, এই দুঃখজনক হত্যাকাণ্ডের পর যারা নির্বাচন করবেন, রাজনীতিতে শীর্ষ অবস্থানে আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা জরুরি। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে ময়মনসিংহের যে গার্মেন্টস শ্রমিক দীপু, বা লক্ষ্মীপুরে যে বিএনপি নেতার মেয়ে আয়েশা, যাকে যে বিএনপি তার ঘরে আগুন দেওয়ার কারণে শিশুটি মারা গেল, আগুন দেওয়ার আগে তালাবদ্ধ করে, তো এই আয়েশারও নিরাপত্তা দরকার, দীপুরও নিরাপত্তা দরকার, আমারও দরকার, আপনারও দরকার, সবারই দরকার এদেশের মানুষের। তো নির্বাচন সামনে রেখে ঠিক আছে, তারা নিরাপত্তা চেয়েছেন, এটার যুক্তি রয়েছে, যথেষ্ট যুক্তি আছে। কারণ দেশের এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো অবশ্যই তাদের নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে, কিন্তু সাধারণ নাগরিকের কথাটাও ভাবতে হবে। এবং সাধারণ নাগরিকের কথা ভাবার মানে হলো দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা ক্রমাবনতি ঘটছে আমরা দেখছি। এবং জাতীয় নির্বাচন আপনি যদি বলেন 12 ফেব্রুয়ারি হবে, ধরে নিলে আমাদের হাতে সময় আছে মাত্র 50 দিন।
কিন্তু আমরা কিন্তু সেই অর্থে আমাদের যে মানে অভিজ্ঞতা বলে যেটা আপনি যেটা প্রসঙ্গ তুললেন, যেমন ধরা যায় বিগত সময়গুলোতে নির্বাচনকালীন সময়ের আগে একটা উৎসব মুখর পরিবেশ, তোড়জোড়, হইচই বা একটা আনন্দ ফুর্তি বা যেটাই হোক, সেটা কি আদৌ আসলে? সেটা আদৌ না। কারণ সারা দেশে এক ধরনের, যেটা সমকালের শিরোনাম বললেন, যে আতঙ্ক, প্যানিক, ভয়, এটা এখন পর্যন্ত দেশ জুড়ে এখনো চলছে। সাম্প্রতিক সময় তফসিল ঘোষণার পরে একটা জিনিস আমি আসলে লক্ষ্য করি মাঠের কর্মী হিসাবে, সেটা হলো ধরেন দাবি দেওয়া নিয়ে যে একটা অসহনীয় অবস্থা ছিল, এটা নাই বললেই চলে তফসিল ঘোষণার পর থেকে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গা ছিল তার চেয়ে আরও বলতে পারি যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি, এটা হলো যে আমি নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আমি চলাফেরা করতে পারছি কিনা, বা আমি ভয় পাচ্ছি কিনা। তো আমি তো ভয় পাচ্ছি, আমরা তো ভয় পাচ্ছি, এদেশের সাধারণ। অতএব সেখানে আপনি সংখ্যা দিয়ে আপনি বলতে পারেন যে না, আগে এতটা ঘটছে, এখন এতটা ঘটছে, কিন্তু বাস্তবতা হলো আমার মনের মধ্যে তো ভয় আছে, আমি আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অতএব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, এবং সেটা থেকে উত্তরণের জন্য যে পদক্ষেপ, সেটা আসলে আমরা এখনো 50 দিন নির্বাচন বাকি আছে, 2-1 দিন বেশি কম হতে পারে, তো সেটা আমরা লক্ষ্য করছি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা থাকা উচিত, হ্যাঁ, এবং সন্ত্রাসী যারা, দুষ্কৃতকারী যারা, দুর্বৃত্ত যারা, এবং মবক্রেসি যারা করছে, আমরা এখন একটা গণতন্ত্রের পথে হাঁটতে চাচ্ছি, কিন্তু মবক্রেসি আমাদের ঘাড়ে নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো না। মানে কতটা হাঁটতে পারবো সেটা একটা প্রশ্ন। এবং কঠোরভাবে এখনই যদি এই মবক্রেসি বন্ধ না হয়, তাহলে আমাদের জন্য যে আশঙ্কা, যে ভয় এবং যে ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটার মূল্য আমাদের প্রত্যেকটা নাগরিককে দিতে হবে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গতকাল 3 বাহিনীর প্রধান বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে বসেছিল, এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে ইসির নির্দেশ। জি, এটা তো মোটামুটি আমি আসলে আশা করেছিলাম 3 বাহিনী প্রধান, 3টা বাহিনী প্রধান যখন ইসির সঙ্গে বৈঠক করবেন, তার শেষে তারা কোনো একটা মেসেজ দেবেন। সাংবাদিকরা কিন্তু অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল, এবং তাদের মেসেজটা আসলে এই সময় গুরুত্বপূর্ণ জাতির এই সংকটকালে, কিন্তু তারা দেননি। এটা ঠিক আছে, তারা নাও দিতে পারেন, কিন্তু একটা এক্সপেকটেশন, সেটা সাংবাদিকদের মধ্যে বলেন, সাধারণ মানুষের মধ্যে বলেন, ছিল। কারণ তাদের কথাটা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এটা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, এটা আমাদের আস্থার জায়গা, এবং তাদের এই মেসেজটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন কেন তারা দেননি, এটা আসলে স্পেকুলেট করা ঠিক হবে না, বাট তারা দেননি। হ্যাঁ, এটা একটা বাস্তবতা। তারেক রহমান দেশে ফিরছেন আর মাত্র 2 দিন বা এরকম একটা অবস্থা, এবং বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস মানে উপলক্ষে একটা সেমিনারের আয়োজন করেছিল গতকাল। আমার আপনার সাংবাদিকতা জীবনের আমার কাছে মনে হলো যে এই প্রথম বোধ করি সংবাদপত্রের মানুষজনকে খুব খোলামেলা কথা বলতে দেখা গেল। যেমন ক্ষমতাকে প্রশ্ন করে যাবে গণমাধ্যম, এবং একই সাথে সমকালের শিরোনাম হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা চান সাংবাদিকরা, আশ্বস্ত করলো বিএনপি। কি কেমন মনে হয়, কি মনে করছেন? সব মিলায় আমি আলোচনাটা ফলো করেছি, এটা খুবই ইতিবাচক আমি বলবো আলোচনাটা। কিন্তু যেটা আমি অভাব বোধ করছি, সেটা হলো এখানে আত্মসমালোচনাটা খুব জরুরি দরকার ছিল সংবাদ মাধ্যমের। কারণ একজন সংবাদকর্মী হিসেবে আমি জানি, এবং আমার ভয়, সেখানে একজন বক্তাও বাংলাদেশ প্রতিদিনের মঞ্জুরুল আলম, তিনি বলেছেন যে এখন যেটা হয় আর কি, যখন ক্ষমতায় আসে একটা দল, তখন চারিদিকে যে তাদেরকে ঘিরে ধরা, কে তার কাছে যাওয়ার যে প্রতিযোগিতা, এটা যদি কে তার বন্ধু, যেটা আগের সময় গত 15 বছরে আমরা বলি যে আগের সময় সেই যে কম্পিটিশন, ওই কম্পিটিশনের মধ্যে যাতে বিএনপি না পড়ে, সেটা একটা সতর্ক থাকার বিষয়। এটা একটা বিষয়। 2 নম্বর হলো যে আত্মসমালোচনা অবশ্যই থাকতে হবে, যে সাংবাদিক, সংবাদ মাধ্যম, আমরাও যে বাড়াবাড়ি করি, আমরা 1/11-এর সময় কি আমাদের ভূমিকা, সবার ভূমিকা ঠিক ছিল? বা গত সরকারের সময় আমরা কি সঠিক ভূমিকা সবাই পালন করেছি, না তাদেরকে সহযোগিতা করেছি? তো বিএনপি এখন এই যে শিরোনামটা ধরেন ক্ষমতাকে প্রশ্ন করে যাবে গণমাধ্যম, সবসময় কি করে না? এটা তো আসলে কথার কথা। এই যে ধরেন যে 2-3টা কথা আছে খুবই ইন্টারেস্টিং, যেমন ঐক্য। যতই আমরা ঐক্যের কথা বলি, জাতীয় ঐক্য, এটা আমরা বলেই যাচ্ছি, কিন্তু ততই আমরা দেখছি বিভেদ,
বিভাজন, বিভক্তি, এটা আমাদের মধ্যে কিন্তু বেশি এবং বাড়ছে। সংবাদপত্রের স্বাধীনতার কথা যতই আমরা বলি, ততই আমরা যেন পরাধীনতার মধ্যে ঢুকে যাই। মত প্রকাশের স্বাধীনতার কথা আমরা বলি, আমরা দাবি করি, কিন্তু আমরা নিজেরাই তো অনেক সময় সহযোগীর ভূমিকায় চলে যাই। হ্যাঁ, এখন বিএনপি মনে হচ্ছে যে তার যে জনপ্রিয়তা, তারেক রহমান আসবেন এবং বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল বিএনপি ক্ষমতায় আসবে, তো অতএব তাকে যেন আমরা, মানে যেটাকে আমরা সোজা বাংলায় বলি তেল দেওয়া, তুষ্ট করা, এই প্রতিযোগিতার মধ্যে যেন আমরা না পড়ে যাই, সেটাও আমাদের দিক থেকে, আমাদের পেশার দিক থেকে, সাংবাদিকতার দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিন্তু একটা জিনিস আপনাকে বলেন তো, মানে আমি জানি না এই প্রশ্নটাকে বোকার মতো হচ্ছে কিনা, তারপরেও বলি। এই যে এখন আগে জানা বলা হলো দলীয় সাংবাদিক, জি, তো এখন তো মনে হচ্ছে যে আরো বেশি দলীয় সাংবাদিক বা সাংবাদিকতা করা বা এই জায়গাগুলোর প্রবণতা আরো তো বাড়বে। জামাতের সাংবাদিক, বিএনপির সাংবাদিক, আওয়ামী লীগের সাংবাদিক, জাতীয় পার্টির সাংবাদিক, এনসিপির সাংবাদিক, তো এত বিভাজন কি সাংবাদিকতার মধ্যে থাকা উচিত? এটা অবশ্যই থাকা উচিত না। সাংবাদিকদের একটা মত চিন্তা থাকতে পারে, কিন্তু সেটার প্রকাশ এভাবে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া, দলের কমিটিতে থাকা, বা এই যে পেশাজীবী সংগঠনের সঙ্গে একদম মূলধারার রাজনৈতিক দলকে মিলায় ফেলা, এমনকি আপনি দেখেন, এটা বলতেও দুঃখ লাগে যে সাংবাদিক ইউনিয়নের নির্বাচনেও এটা বলা হয়, এটা সত্য মিথ্যা আমরা, বা প্রেস ক্লাব বলেন, সাংবাদিক ইউনিয়ন বলেন, সাংবাদিক, যে রাজনৈতিক একটা হস্তক্ষেপ, এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক কথা তুললেন। আমরা সদস্যরা সেভাবে জানলামও না যে নির্বাচনটা কেন হঠাৎ করে স্থগিত হয়ে গেল। হ্যাঁ, মানে কি কারণ? এবং যখন কিন্তু একটা কথা ছড়ানো হচ্ছে যে বিএনপিকেই আসলে টার্গেট করা হচ্ছে, যে তাদের ইচ্ছা, যখন ওই দলের মহাসচিবকে প্রেস ক্লাবে উনি আসছিলেন, কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, উনি রিয়্যাক্ট করেছেন, বলে যে কেন বিএনপি কেন? অতএব এখানে কি তাদের নাম ভাঙানো হয় কিনা, সেটাও কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয় যে মূল রাজনৈতিক দল হয়তো জানেও না। আর আসলে কি তাই? একটা বিএনপির মতো দল যে একটা নির্বাচনে অংশ নিচ্ছে, তার একটা পেশাজীবী সংগঠনের নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে কি আসলে মাথা ঘামানোর সময় আছে? আমার যুক্তি হচ্ছে যে আসলে এই সময় থাকার কথা না। না, যেমন জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন যদি সঠিক সময়ে, প্রতি বছরের নির্ধারিত সময়ে না হয়, তাহলে তো নানা ধরনের প্রশ্ন আসে না, যে কোনো প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানের প্রতি তো অন্তত আমাদের আস্থা থাকে যে জাতীয় প্রেস ক্লাব সবার জন্য। এবং আমরা যে নির্বাচনবিহীন পরিবেশ থেকে উঠে আসছি, যে ধরেন আগে কি হয়েছে, শুধু জাতীয় নির্বাচন না, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানেও বিনা প্রতিনিধি, অর্থাৎ একটা নির্বাচনবিহীন যে অবস্থায় চলে গেছিলাম। 5 আগস্ট আমাদের কি ছিল, সেই জায়গা থেকে আমরা ব্যাক করব, কিন্তু আসলে কি আমরা ব্যাক করতে পারলাম? সেটা একটা বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা দিল্লি সম্পর্কের একটা বেশ চরম একটা অবনতির শিরোনাম পড়ছে, যেমন ঢাকা দিল্লি সম্পর্ক চরম সংকটে, খবরের কাগজের শিরোনাম, এবং মানবজমিনের শিরোনাম করা হয়েছে দুধকে হুমকি, অস্বীকার দিল্লির, বিষিয়ে উঠেছে সম্পর্ক। আসলে এই হেডিংটাই, আমার মানবজমিনের হেডিংটাই, বিষিয়ে উঠেছে সম্পর্ক, আসলে এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। আমরা তো ধরেন এতদিন টানাপোড়েন, সম্পর্কের অবনতি, এগুলো ব্যবহার করছিলাম, কিন্তু আসলেই সম্পর্কটা এখন বিষিয়ে উঠেছে, এবং এটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, প্রতিদিন এটা যেন অবনতি হচ্ছে। এবং আমাদের জাতীয় এই নির্বাচনের আগে এ ধরনের অবস্থা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সেটা হলো যে ধরেন আমাদের একদিকে খেয়াল রাখতে হবে আমরা যেন উস্কানিতে পা না দেয়, উস্কানির ফাঁদে না পড়ি। কারণ আমাদের স্বার্থটা কি এখন? আমাদের স্বার্থ একটা সুষ্ঠু শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন। তো একটা বড় প্রতিবেশীর সঙ্গে আমরা যদি মানে আমরাই যে দায়ী সেটা আমি বলছি না, হুমকি তো সেখানে দিয়েছে আমাদের। আপনাকে যদি একটু পড়ে শোনাই, দুই দেশের হাই কমিশনারকে পাল্টা তলবে অনাস্থা বেড়েছে, দিল্লিতে হাই কমিশনের সামনে উগ্রবাদীদের হুমকি, ভারতের ব্যাখ্যা বাংলাদেশের প্রত্যাখ্যান, এবং হুমায়ুন কবির সাহেব বলেছেন, কূটনীতিক, সম্পর্ক এভাবে চলতে পারে না। মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন আরো সচেতন ও কৌশলী হতে হবে। একটা হলো যে এই যেটা বলছেন আরো সচেতন এবং কৌশলী হতে হবে, এবং উস্কানিমূলক বক্তব্য, আমি আগেও যেটা বলছিলাম যে কোনো উস্কানিতে আমরা পা না দেই। আমাদের রাজনৈতিক নেতারা সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য দিয়েছেন, এটা আমি বলবো যে এটা দেওয়া উচিত হয়নি, যেটা উস্কানির পর্যায়েও পড়ে। এটা আমরা কেন দিব? 7 সিস্টার নিয়ে আমাদের যেসব বক্তব্য, একজন দায়িত্বশীল রাজনীতির নেতার পক্ষে এটা দেওয়া উচিত না। আমাদের সবচেয়ে বড় স্বার্থ এখন নির্বাচন, আমরা সেদিকে যাচ্ছি। সেখানে আমরা একটা বড় প্রতিবেশীর সঙ্গে যতটা সম্ভব আমাদের চেষ্টা করা, সুসম্পর্ক রক্ষা করা, বজায় রেখে
আমাদের জাতীয় নির্বাচন, গণতন্ত্রে উত্তরণের সেই পথে যাওয়া। তার আগে যদি আমরা তাদের সাথে এরকম একটা পরিস্থিতিতে জড়িয়ে যাই, সব কিছুর জন্য যে আমরা দায়ী সেটা আমি বলছি না, অবশ্যই না। এবং এই সরকারের একটা ভালো দিক আমি বলতে পারি, 5 আগস্টের পর ভারতের যত রকম কর্মকাণ্ড, উস্কানিমূলক কর্মকাণ্ড বা ভারতীয় গণমাধ্যমের যে অপপ্রচার, সেটা এই সরকারের প্রেস উইং সেটা প্রতিবাদ করে যাচ্ছে, সেটা একটা ভালো দিক আমি বলবো। কিন্তু এখনকার যে প্রেক্ষাপট, সে প্রতিবাদের ভাষা একরকম, আর উস্কানি যেটা চলছে সেটার কারণে সম্পর্কের যে বিষিয়ে ওঠা, এটা আমাদের জন্য এই মুহূর্তে আমি বলবো খুবই ক্ষতিকর। এবং আমাদের দায়িত্বশীল রাজনৈতিক নেতারা সেই দায়িত্বশীলতারই যেন পরিচয় দেন। এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা অনেক বড় ইস্যু, সেই ভারত ইস্যুটাকে আমরা ভারত বিদ্বেষ বলেন, ভারতের প্রতি ক্ষোভ বিদ্বেষ, এই জায়গায় যেন আমরা না চলে যাই। না, এবং ব্যাপারটা যেটা এরকম হয় যে বড় প্রতিবেশী বলেই যদি অন্যায় করে, সেই অন্যায়ের প্রতিবাদ কেউ করবে না, অবশ্যই সেটাও যেমন এবং সত্য, সেটা করে, এবং সেটা সেই সহনশীলতাটা খুবই 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 জরুরি। আরেকটা ব্যাপার যেটা হয় যে ধরেন এই যে আপনি বললেন যে আর কতদিন নির্বাচনের, সেইভাবে সেই উৎসবমুখর পরিবেশটা নেই। নির্বাচনটা তো হতে হবে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ধরেন এই বিপ্লব, মানে জুলাইয়ের আন্দোলনের সময় যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল একটা স্বপ্নের জায়গা থেকে, এখন কি আপনি আসলে আদৌ দেখেন যে নির্বাচনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ? একদমই না, একদমই না। এবং নির্বাচনের প্রশ্নে এতগুলো মুখ তৈরি হয়েছে, এতগুলো পথ তৈরি হয়েছে, সেই পথ সেই মুখগুলোকে এক জায়গায় ঐক্যের সুতায় গাঁথা, এটা এক অর্থে এটা প্রায় অসম্ভব বলা যায়। যদি মিরাকেল কিছু ঘটে যায় সেটা তো হোপ ফর দি বেস্ট, জাতির জন্য ভালো। কিন্তু আমি অন্তত দেখি না যে ঐক্যের জায়গা, যে ঐক্যটা জুলাইয়ের আন্দোলনের ফলে এসছিল, সেটা যে আছে। কিন্তু একটা বিষয় আপনি বলেন তো, আমরা দুজনেই ক্যাম্পাস রিপোর্টিংয়ে আমাদের সাংবাদিক জীবন শুরু। আমি খুব বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, মানে জানতে চাই জিনিসটা, যে একটি ছাত্র সংসদ তার নেতৃবৃন্দ কতটুকু ভূমিকা পালন করতে পারে। আমি আবারও বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, তিনি একটি তালিকা ধরে আবেদনপত্র এখন লিখে ডিনদেরকে খুঁজছেন এবং বলছেন যে এইখানে লেখা আছে আপনি পদত্যাগ করেন। বিনয়ের সঙ্গে জানতে চাই যে ওই শিক্ষক যদি গর্হিত অন্যায় করে থাকে, তাহলে একজন ছাত্রর প্রতিনিধি কি মানে নিয়োগকর্তা বা নিয়োগদাতার ভূমিকা অবতীর্ণ হতে পারেন কি না? আমাদের আসলে চোখের সামনে, সবার চোখের সামনে এই দুঃখজনক ঘটনাগুলো কিন্তু ঘটছে। শুধু রাজশাহী না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে যেভাবে ধাওয়া করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন কি না 100-র উপরে শিক্ষক তারা ক্লাস নিতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের দোষ ত্রুটি আছে বা থাকতে পারে, কিন্তু সেটা তো ব্যবস্থাটা নিবে প্রশাসন। তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন তদন্ত করবে, ব্যবস্থা, এখানে সিনেট আছে, সিন্ডিকেট আছে, শৃঙ্খলা কমিটি আছে, তো এটা তো তাদের কাজ। তো নিশ্চয়ই তারা সেই দায়িত্বটা পালন করছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো, তারা পালন না করলেও এই কাজটা কোনোভাবেই ছাত্র সংসদের না। যেমন একটা মানে ছাত্রাবাসের নাম পরিবর্তন করতে হবে, এটা কি ডাকসুর কাজ? ডিনকে পদত্যাগ করাতে হবে, এটা কি রাকসুর কাজ? না, একই সাথে যদি প্রশ্ন করি যে আমি আমার শিক্ষা জীবনের জন্য এই সংসদগুলো এখন পর্যন্ত কি ভূমিকা পালন করছে? লাইব্রেরির পর্যাপ্ত উন্নয়ন, শিক্ষাবৃত্তি তৈরি করা, ছাত্রদের নিয়েই কাজ হওয়া উচিত। ছাত্রদের সুযোগ সুবিধা, তাদের একাডেমিক অ্যাক্টিভিটিস, সহশিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে, এটাই তো ডাকসু। মানে তো তারা তো ছাত্র প্রতিনিধি, মানে ছাত্র সংসদ, এটা করবেন এবং হয়তোবা করছেনও। এবং এত বড় একটা উৎসবমুখর পরিবেশ আলোচিত নির্বাচনের মাধ্যমে আসার পর তারা যদি এ ধরনের কর্মকাণ্ড, ঠিক আছে, তারা প্রশাসনের উপর চাপ তৈরি করুক, তারা নিজেরা কেন এই দায়িত্বটা নিচ্ছেন? নিজে কেন আবেদন লিখে বলছেন যে আপনি সিগনেচার করে চলে যান, পদত্যাগ করে চলে যান? এটা তো হতে পারে না, এটা একটা অন্যায় একদম। না, এইখান থেকে তরুণরা কি শিখবে বলে মনে হয় আপনার কাছে, যে তরুণদের উপর আমরা এই যে ভরসা করছি? বিতৃষ্ণা ছাত্র রাজনীতির প্রতি, এমনিই তো ধরেন জেনজি যারা, ইয়াং জেনারেশন যারা, তাদের ছাত্র রাজনীতির প্রতি একটা প্রচন্ড বিতৃষ্ণা হয়ে আসছে। তাই কি? অবশ্যই অবশ্যই বিতৃষ্ণা হয়ে আসছে, এটা আরো বাড়বে। কারণ এই যে এক্সপেকটেশনের জায়গাগুলো তারা যদি দেখে যে আমার জনপ্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধি যারা আছেন, তারা যে ওই রাজনীতির দিকেই বেশি ঝুঁকছেন,
কোন কাজে পপুলারিটি পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার পাওয়া যাবে, সেদিকেই ঝুঁকছেন, তাহলে তাদের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হবে এই ছাত্র রাজনীতি সেটা এবং কাঙ্ক্ষিত এটা না। বাড়বে। সেটা সেটা আমরা কাঙ্ক্ষিত না। অবশ্যই সেটা চাই না, কাঙ্ক্ষিত কারণ না। ছাত্র রাজনীতির মাধ্যমেই জাতীয় রাজনৈতিক নেতারা বেরিয়ে আসবে। এটা একটা সিঁড়ি, এই সিঁড়িটাকে রাখতে হবে। এই সিঁড়িটা না রাখা ছিল আগের সময়কার একটা বড় ভুল। সেই ভুল যেন সামনের দিনগুলোতে আর না হয়। একেবারে ছোট্ট করে জানতে চাই, পত্রিকা একটি কালবেলা শিরোনাম হয়েছে 25 ডিসেম্বর ঘুরে নিরাপত্তা বলায়। 25 ডিসেম্বর মানে তো হচ্ছে আপনার বড়দিন, সেটা 25 যেটা ডিসেম্বর, তারেক রহমান সাহেব ফিরবেন এবং সেটা- সেই কারণেই একটা না, নিরাপত্তা এটা তো বলয়। একটা বড় প্রস্তুতি, একটা শোডাউনের একটা ব্যাপার আছে, সেটা তো একটা নিরাপত্তা বলায় সেটা থাকবে। এবং বিএনপি ধারণা করছে, কোনো সংবাদপত্রেই দেখলাম যে 10 লাখ মানুষের সমাগম সেখানে হবে। এবং স্বাভাবিক, এত বছর পর তাদের যে নেতা উনি আসছেন, না, অতএব তাকে ওনাকে দেখবার জন্যও তো মানুষের দেখবার একটা জন্য আগ্রহ মানুষের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। জি। তো সেটা যাতে সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, কোনো বিশৃঙ্খল পরিবেশ না হয়, সেই চেষ্টাটা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, সবার দায়িত্ব। এবং দেখা যাক 25 মানে একটা আলোচনা, এটা 25 ডিসেম্বরের পর বাংলাদেশের রাজনীতিতে কোন দিকে আরো যায়? কিছু কোন দিকে যায়, কোন দিকে মোড় নেয়, সেটাও একটা দেখার অপেক্ষা। যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, এমনকি সাধারণ মানুষ, তাদেরও একটা প্রত্যাশা যে তারা ভালো কিছু দেখতে পাবেন। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাকে। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। ভালো থাকবেন।